এখন আমাদের সংগঠন প্রধান আসনে উপবিশ্রা ডক্টর অরুন্ধতী সিনহা মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত দর্শকবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বিশেষ দিনে আমরা আভা মিশন ফর সোশ্যাল হেলথ অ্যান্ড এডুকেশনের সদস্যরা প্রতি বছরের মতো আমাদের সংস্থার বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে মিলিত হয়েছি। আমাদের বার্ষিক পত্রিকা বাগভারতীর দ্বাদশ সংখ্যাও আজ প্রকাশিত হতে চলেছে। আমাদের এই ছোট্ট সংস্থা স্বেচ্ছাসেবী মানুষদের নিয়ে 2007 সালে গঠিত হয়েছিল। ছোট ছোট পায়ে এগিয়ে চলতে চলতে আজ সে 18 বছর পূর্ণ করল। আমরা এই সংস্থার সদস্যরা প্রান্তিক মানুষের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতার প্রসার ঘটাবার উদ্দেশ্য নিয়ে কাজ করি। এই বিষয়ে বিশিষ্ট সমাজসেবী ডক্টর ফুলরেণু গুহ আমাদের শিক্ষাগুরু। কিছু সহৃদয় স্বেচ্ছাসেবী মানুষের বদান্যতায় আমাদের এই ছোট্ট সংস্থাটি গড়ে উঠেছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই চিন্তাধারা বহন করে আমরা এগিয়ে চলেছি। সরকারি কোনো অর্থ সাহায্য বা কর্পোরেটের সাহায্য CSR আমরা পাই না। স্বেচ্ছাসেবক ও কিছু উদার মানুষের স্বতঃস্ফূর্ত দানই আমাদের সম্ভব। আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন, যদি দিনে 1 টাকা করেও আপনারা এই সংস্থাকে দান করার উদ্দেশ্যে সঞ্চয় করেন, তাহলেও বছরে 365 টাকা দান করা যায়। আপনাদের দান সরকারি আয়কর আইনে 80G ধারার সুবিধা পাবে। গুগলে আভা মিশন ফর সোশ্যাল হেলথ অ্যান্ড এডুকেশন সার্চ করলে সেখানে আমাদের সম্পাদকের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। আমাদের সংস্থার নিজস্ব কোনো ভবন নেই। যাদবপুর নিবাসী উদার মনস্ক শ্রী চন্দন বসু রায় মহাশয় তার বাসভবনের একটি অংশ এই সংস্থার জন্মলগ্ন থেকে আমাদের ব্যবহার করতে দিয়ে বাধিত করেছেন। তার বাড়িতেই গত 18 বছর ধরে সংস্থার কাজ চলছে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই, গত 26শে জুন 2024-এ তিনি ইহলোক ত্যাগ করেছেন। তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমাদের কাছে অনেক লেখা এসেছে। এই লেখাগুলিকে একত্রিত করে আমরা স্মরণ নামে একটি ক্ষুদ্র পুস্তিকা এই বাগভারতীর সঙ্গে প্রকাশ করেছি। গত বছর এই সংস্থার সদস্যদের নিকটাত্মীয়দের অনেকেই অমর্ত্যলোকে যাত্রা করেছেন। তাদের স্মৃতিতর্পণ বাগভারতীর এই সংখ্যাটিতে প্রকাশিত হয়েছে। আমি আবার আপনাদের কাছে আবেদন করব, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ভালো থাকুন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভালো থেকো কবিতাটির বক্তব্য আমাদের সংস্থার বক্তব্যের সঙ্গে মিলে যায়। তাই এই কবিতাটি আপনাদের শুনিয়ে আমার বক্তব্য শেষ করলাম। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা ভালো থেকো। ভালো থেকো, যে আছো যেখানে দূরে কাছে, ভালো থেকো। হাত রেখো পরিচিত এবং অপরিচিত সব হাতের উপরে। ভেবে দেখো যা আশা করনি তাও জমা হয়ে আছে বাহিরে ও ঘরে। সহসা ফুরলে কলরা, তাকে ডেকো যাকে ডাকনামে ডাকা যায়। যা কিছু শেখার থাকে প্রণয়ে, বিচ্ছেদে, বেদনায়, তাই শেখো। ভালো থেকো। নমস্কার। সেই জন্য আমি বলছি, এখানে এখন যেহেতু
বাবু এই সবাই তো এটা তোমরা সবাই জানো আমি বলতে গেলে একটু কাছে শুরু করে গেছে ওরা পড়িয়ে দিই এবার একটু অন্যরকম করে যাওয়ার থেকে বহরমপুর থেকে এসেছে আমার বন্ধু এক দেখা হ্যাঁ সেগুলো ওরা পড়িয়ে দিই এইগুলো আজকে বিশেষভাবে করানো হচ্ছে বিশেষ সংখ্যার জন্য এবারে সঞ্চালনের দায়িত্ব আমাদের সঞ্চালিকা শ্রীমতী দেবযানী দাসের হাতে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ অরুন্ধতী দিকে। সবার হাতে আমাদের বার্ষিক পত্রিকা মুছে দিচ্ছে আমাদের ছোট ছোট স্বেচ্ছাসেবিকারা। প্রীতিশ্রী রায়, সর্বাণী ও সায়ন্তনী এবং অর্চিতা সান্যাল এবং এনারা দয়া করে একটু স্টেজে উঠে আসবেন, ওনাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। একটু স্টেজে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। শ্রী দীপক ব্যানার্জি মহাশয়, ওনাকেও স্টেজে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আচ্ছা, আমাদের এই যে বার্ষিক পত্রিকা বাগভারতী ও স্মরণ, এই দুটি বইয়ের কোনো দাম আমরা উল্লেখ করিনি। আমাদের তো সংস্থা অনুদানের ভিত্তিতেই চলে। আমাদের ভলান্টিয়াররা আপনাদের প্রত্যেকের কাছে যাবে, আপনারা যে যা অনুদান দেবেন তাই ওরা নিয়ে নেবে। প্রথমে সংবর্ধনা জানানো হবে আমাদের অরুন্ধতী দিকে। তোরা কি যেটা লিখে দিয়েছি এখানে যেহেতু কেউ নেই সবাই থাকলে বলতে পারলাম না, ওদের এবিসিডি করে লিখে দিচ্ছি আমি, আমার এটা দেখাতে পারি, তারপরে এইসব বলছে ওইগুলো বলিস নি। 1 নম্বরে আছে অনন্যা, দোষের জন্য মার্জনা চাইছি। হ্যাঁ
অনন্যা দত্তগুপ্তকে সম্বর্ধনা জানানো হচ্ছে পুষ্পস্তবক দিয়ে। আমাদের বার্ষিক পত্রিকা দিয়ে সম্বর্ধনা জানানো হলো। এরপর সম্বর্ধনা জানানো হচ্ছে প্রীতিশ্রী রায়। এরপর সম্বর্ধনা জানানো হচ্ছে সর্বাণী ও সায়ন্তনী। এরপর অর্চিতা সান্যাল এবং দীপক ব্যানার্জি মহাশয়কে। আচ্ছা, ওনারা এখন অনুপস্থিত আছেন। তুই পড়িসনি, আজকে অর্চিতা এসেছে, দীপক ব্যানার্জি আসতে পারেনি, ব্যস্ত। আর ওনার দুই তবলা আর পার্কিনসনের সহযোগিতা দুজনের নাম ওখানে লেখা আছে। তবলায় শ্রী মানব প্রামাণিক এবং অক্টোপ্যাডে শ্রী সুদীপ প্রামাণিককে মঞ্চে ডাকা হচ্ছে, তাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আচ্ছা, পরলোকগত শ্রী চন্দন বসু রায়ের যারা ছাত্রী আছেন তাদের জন্য মিতাদি নিজের স্নেহ ভালোবাসা দিয়ে একটি ছোট্ট উপহার তাদের জন্য তৈরি করেছেন, সেটি তাদের হাতে তুলে দেওয়া হবে। তুলে দিচ্ছে আমাদের স্বেচ্ছাসেবিকারা। এগুলো প্রত্যেকটি মিতাদি নিজের হাতে বানিয়েছে। বাকি যারা অতিথি আছেন তাদের জন্য বিশেষ এই ফুল তাদেরকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে। আবার আমি একটু ডিস্টার্ব করছি, ফুল আছে 4টে, তা এখন সায়ন্তনী বা সর্বাণী বিয়েতে তোরা আমাদের গান শেখাতে আসবি, তখন ওই অনন্যা চুপ, তুমি আমাকে গান শেখাতে দেবে। সর্বাণী আচ্ছা, আমাদের প্রেসিডেন্টকে অতি অবশ্য ফুল দিয়ে তাকে ভালোবাসা জানানো হবে এবং আমাদের বার্ষিক বইটিও তুলে দেওয়া হবে। মিতাদিকে অনুরোধ করা হচ্ছে আপনি আসন গ্রহণ করুন, আমরা সামলে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটু ভুল ত্রুটি মার্জনীয়, আমরা বাচ্চা ভুল করছি, কটা লোক আছে নিজ গুণে ক্ষমা করে নেবেন ভুল। অরুন্ধতিদিকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবারে অরুন্ধতিদির সম্বন্ধে একটা কথা বলার, যে অরুন্ধতিদিকে প্রথম দিন থেকেই ভীষণভাবে আমরা আমাদের সমস্ত কিছুতে পাই। এত সদাহাস্যময়ী এবং আনন্দময়ী মহিলা আমি অন্তত আমার জীবনে খুব কমই দেখেছি। তো উনি মঞ্চ ছেড়ে যাচ্ছেন, তো আপনারা সবাই যাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথের একটা কথাই বলা যায় যে
যেতে নাকি দিব, আমি ভালোবাসি যারে, সে কি কবু আমা হতে দূরে যেতে পারে? তো আপনারা সবাই আমাদের সংগঠনের খুব ভালোবাসার মানুষ। আপনারা মঞ্চ থেকে নেমে যাচ্ছেন, কিন্তু আমাদের সংগঠন থেকে কখনোই নয়। সংগঠনের জন্য আপনারা সব সময় আমাদের সঙ্গে আছেন, এটা আশা রেখেই আপনাদের বলা হচ্ছে আপনারা নিজ আসন গিয়ে নিচে গ্রহণ করুন। অত্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আমাদের স্বেচ্ছাসেবিকাদের। আমাদের অসংখ্য ভুল ত্রুটি নিয়েই আমাদের সংগঠন চলছে, আশা করি চলবে। মিতাদি অত্যন্ত চিন্তিত থাকেন সবসময় আমাদের সংগঠন নিয়ে, কিন্তু তিনি আমাদের মাথার উপরে অভিভাবক। আভা মিশনের ওই আভাটাই হচ্ছেন উনি, যাতে আমরা আলোকিত। তো ওই মাঝে মাঝে একটু চড়া রোদ্দুর হয়ে যায় আর মাঝে মাঝে একটু মেঘে ঢেকে যায়, এটা হচ্ছে ব্যাপার। তো ওই চড়া রোদ্দুরের সময় একটু ছাতা নিয়ে নেই, আর যখন স্নেহ ছায়া দেন তখন আবার ভীষণ বাড়িতে খাবারটাও পৌঁছে দেন। ওনার বাড়ি এলে মানে ওটা নিজের বাড়ি আমাদের। আজকে তো ভাষা দিবস, তাই আমি ফটো সেশনটাকে বাংলায় কিভাবে আমি বলতে পারছি না, ওটা পরে বললে খুব ভালো হয়, আমি অনুষ্ঠানটা চালাতে পারি। সবারই তারা আছে, বিশেষ করে যিনি আমাদের অতিথি গান গাইতে আসছেন, তো উনি একটু দূরে যাবেন তো তার জন্য। এখন শুরু হবে আমাদের গানের ভিতর দিয়ে আমাদের ভুবন দর্শন। গানের ডালা দিয়ে যারা এই সন্ধ্যা সাজিয়েছেন তাদেরই একজন অনন্যা দত্তগুপ্তকে আমি মঞ্চে এসে তার গান পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনাকে একটু সাহায্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনার টান পুরাটি আচ্ছা, আমি সঞ্চালিকা, আমি কোনো ব্যাচ পাইনি আগামী সময়, আমাকে একটি ব্যাচ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেননা ব্যাচটি করে অত্যন্ত গর্ব অনুভব করবো, তাই জন্য চাইছি গর্বিত হওয়ার জন্য। সবাই আগ্রহ করে রয়েছে অনন্যাদি সুমিষ্ট গলায় গান শোনার জন্য। বার্ষিক অনুষ্ঠানে আরো একবার আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আভা মিশনের সকল সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আজকে বিশেষ করে যাকে স্মরণ করতে আমরা এখানে মিলিত হয়েছি, তিনি আমার পরম শ্রদ্ধেয় সঙ্গীত গুরু শ্রী চন্দন বসু রায়। আমার তাঁর সম্পর্কে লিখেছি স্মরণ কবিতাতে। আনুষ্ঠানিকভাবে বলা শুরু করলে তা শেষ হবে না, আর সেই দক্ষতা বা সেই আমার ধারণা আমি ঠিক তার প্রতি জাস্টিসও করে উঠতে পারবো না। আচ্ছা, আমি কতটা কৃতজ্ঞ, তিনি আমাকে শুধু গান বা গানের দর্শন নয়, জীবন দর্শনেও আমার জীবনে ওর কতটা অবদান, কতদিন ধরে আমার চিন্তা, আমার মনন সেখানে ওর
সদাই বিরাজমান। আমি গানে যতটা হয়তো যে যত্নটা হয়তো আশা করতেন এবং হয়তো এখনো আশা করছেন, সেটা সবসময় আমার পরিস্থিতি বা আমার হয়তো কিছুটা বলতে পারেন নিষ্ঠার অভাব আমাকে ততটা গানকে দেওয়ার সুযোগ আমি নিজেই নিজেকে অনেক সময় দিই না, সেজন্য অনেক ত্রুটি থাকবে আজকের পরিবেশনায়, আপনারা ক্ষমা করে দেবেন। আমি দুটি বসন্তের গানই গাইছি, দুটি গানই চন্দনদার কাছে শেখা। দুটি গানের মধ্যে একটা ওই যে একটা ভাবনা, একটা বললাম এক ধরনের একটা ছবি বসন্ত সম্পর্কে উঠে আসছে, যেটার মধ্যে বিষাদ এবং আনন্দ দুটি মিশে আছে। এবং এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ চন্দনদার মধ্যে একটা অদ্ভুত পরিমিতি বোধ ছিল। গানের ক্ষেত্রেও তিনি এই পরিমিতি বোধটি আশা করতেন। উপস্থাপনায় হয়তো সেটা থাকবে না, কিন্তু গানটার ভাবনার মধ্যে বা গানটা গাওয়ার সময় আমি চন্দনদার কাছে যেভাবে গান গাইতে শিখেছি সেটা স্মরণ করব। দিন শেষে বসন্ত যা প্রাণে গেল বলে, দিন শেষে তাই বসে আছি। দিন খানে কোলে দিন শেষে বসন্ত যা প্রাণে গেল বলে, দিন শেষে তাই বসে আছি। দিন খানে কোলে দিন শেষে তারি সুর নেব ধরে আমারে গানেতে ভরে, তারি সুর নেব ধরে আমারে গানেতে ভরে, ঝরা মাধবীর সাথে যায় সে যে চলে দিল শেষে। বসন্ত যাও প্রাণে গেল বলে, দিল শেষে দক্ষিণ পবন বারতা এনেছো করুণা 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 দক্ষিণ পবন বারতা এনেছো করুণা 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 যেদিনের নাই বনে তুমি তারে বলে, যেদিনের নাই বনে তুমি তারে বলে, কি ফুল পেয়েছো খুঁজে, ওগো কি ফুল পেয়েছো খুঁজে, গন্ধে প্রাণ ভরে দিল শেষে। বসন্ত
যা প্রাণে গেল বলে দিন শেষে, তাই নিয়ে বসে আছি বিনা খানি বলে দিন শেষে। বসন্তে আজ ধারার চিত্ত উতলা, বসন্তে আজ ধারার চিত্ত উতলা, বুকের পরে দোলে 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 রে তার পরাণ উঠানা, বসন্তে আজ ধারার চিত্ত উতলা, আনন্দে ছবি দোলে দিগন্তে কোলে কোলে, আনন্দে ছবি দোলে দিগন্তে কোলে কোলে, গান দুলেছে দোলে দোলে, গান দুলেছে নীল আকাশে হৃদয় উঠানা, বসন্তে আজ ধারার চিত্ত উঠানা, আমার দুটি মুগ্ধ নয়ন মেঘা ভুলেছে, আমার দুটি মুগ্ধ নয়ন মেঘা ভুলেছে, আজি আমার হৃদয় দোলায় কে গো দুলেছে, আমার দুটি মুগ্ধ নয়ন মেঘা ভুলেছে, আজি আমার হৃদয় দোলায় কে গো দুলেছে, তুলে দিল সুখের রাশি লুকিয়েছিল যতে হাসি, তুলে দিল সুখের রাশি লুকিয়েছিল যতে হাসি, তুলে দিল দোলে দোলে দোলে
চন্দন বসুরায় সম্বন্ধে। পরমাত্মীয় বলে যারে মনে মানি, তারে আমি কতদিন কতটুকু জানি। অসীম কালের মাঝে তিলেক মিলনে পরশে জীবন তার আমার জীবনে। আপনাকে যেন আগামী দিনে আমাদের পথ চলার সঙ্গী হিসেবে পাই, তার অনুরোধ জানিয়ে আপনাকে এখান থেকে মঞ্চ থেকে নিয়ে আসন প্রবিষ্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। এত গম্ভীর গম্ভীর কথার মাঝে আমি একটুখানি হালকা কথা বলছি। তো আমার যেভাবে পরিচয় হয়েছে এই সংগঠনের সাথে গুগলের মাধ্যমে, তো তারপরে যখন আমি এখানে আসি তারপরেও চন্দন বসুরায় ছিলেন, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি ওনার সাথে পরিচিত হওয়ার সুযোগ পাইনি। মিতাদির সাথে পেয়েছি, সেটা দেখেই বুঝি যে ওনার সাথে পরিচিত হলে হয়তো আমি আরো নিজেকে সৌভাগ্যশালী মনে করতাম। কেননা কোনো একটা সংগঠন চালাতে গেলে, আমরা যারা সংসার চালাই আমরা জানি যে যে কোনো জিনিসে, গাড়ি বলুন বা প্লেনের যদি দুটো উইং ঠিকঠাক না থাকে আর গাড়ির চারটে চাকা যদি ঠিকঠাক না চলে, তো ঠিকঠাক না দৌড়ায় না, যতই ফুয়েল নেই জ্বালানি দিই। তো অ্যাডজাস্টমেন্ট হয়, সেটা শতকরা হিসেবে 70-30 হতে পারে, 50-50 হয়তো কখনোই হয় না, 70-30 হয়, 90-10 হয়। কিন্তু সেই যে একটা অংশীদারিত্বের কারবার, আমি সোজা ভাষায় বলবো অংশীদারিত্ব, সেটা সঠিকভাবে না চললে কিন্তু কোনো জিনিসই এই পৃথিবীতে চলে না। যার জন্যই আমাদের 6টা ঋতু পর আসে। গ্রীষ্মের পরেই কিন্তু তারপরে বর্ষা, কেন? সুজলা সুফলা হবে। তারপরে আসে দুটোকে অ্যাডজাস্ট করে সমতলের শরৎ, কেন? তখন আমাদের একটা অনুষ্ঠান, উৎসবের একটা পর্ব চলে। হেমন্ত, ধান কাটার সময় যে আমাদের হলো ফসল, তার বিভিন্ন উৎসব হয় আমাদের বাঙালিদের 13 পার্বণ 12 মাসে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, তারপরে শীত আসে তার রুক্ষতা নিয়ে। সেই রুক্ষতাকে দূর করার জন্য এই যে উনি এতক্ষণ গানটি গাইলেন বসন্তে, আমাদের প্রত্যেকেরই কিন্তু চোখ বুজে এসেছিল, এত সুন্দর গানটি। তো সেই বসন্তের যে কি বলবো, সেই বসন্তের সময় আমাদের সবারই মনে হয় যে এইটুকু আমাদের মানসিক বিশ্রাম বলুন, শারীরিক বিশ্রাম বলুন, চোখের আরাম বলুন, সবকিছুর জন্য বসন্ত ঋতুটাকে আমাদের দরকার হয়। তো সমস্ত কিছুই ওইরকম ভাবে ব্যালেন্স করে চলে। একটু মার্জনা করছি, সব ইংলিশের বাংলা আমি নিজেও ঠিকঠাক জানি না, ভাষা দিবস আজকে পড়েছে বলে ইংলিশগুলোর জন্য একটু মার্জনা চেয়ে নিচ্ছি। তো এই সংগঠনে যতটা আমার মনে হয় মিতাদির অবদান, ততটাই মনে হয় ওনারও অবদান। আমি ঠিক ওনাকে জানি না, পরিচিত হওয়ার সুযোগ পাইনি। তো এখানে দাঁড়িয়ে আমি ওনার উদ্দেশ্যে ওইটুকুনি বলতে চাই যে আপনার সাথে পরিচিত হলে আমি হয়তো আরো ভাগ্যশালী নিজেকে মনে করতাম। পরপারে গিয়ে হয়তো দেখা হবে ওনার সঙ্গে, আশা রাখি, যদি পরপারের দিকে থাকে। তো এভাবে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি অনুষ্ঠানটিকে। এবারে আমাদের যে গানের ডালি সাজানো হয়েছে, তার থেকে শ্রীমতী প্রীতিশ রায়কে তার গান, প্রীতিশ্রী রায়কে তার গানের ডালি থেকে আমাদের গান উপহার দেওয়ার জন্য। প্রীতিশ্রী সত্যি খুব শ্রী। মিতাদি আমার নামে বলে যাচ্ছে কানে কানে, এটি করতে নি কেন বলছো? আমি শুনতে পাচ্ছি না। মিতাদিকে আমার এই জন্যই এত ভালো লাগে, এই বয়সে এসেও না মানে সমস্ত রকম স্বাদ পাওয়া যায়, টক, মিষ্টি, ঝাল, সব। ঝালটা খেয়ে গেছি শুরুতেই।
সবাইকে জানাই আমার শ্রদ্ধা, ভালোবাসা। আমি ভীষণভাবে সৌভাগ্যবতী যে চন্দনদার মতো একজন শিক্ষক পেয়েছিলাম। দেবযানী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা দিয়ে যখন শুরু করলো, আমার ভীষণভাবে মনে পড়ল নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আমি তোমাকে বলেছিলাম এই মুহূর্তে। কারণ চন্দনদার কাছে দীর্ঘদিন শিখেছি, জানি না কতটা শিখতে পেরেছি বা উপস্থাপনার সময় আমি কতটা সেই শিক্ষার প্রয়োগ করতে পারবো, চেষ্টা করব। মাঝখানে একটু বিরতি হয়ে গিয়েছিল ছেলের পড়াশুনো, করোনা, অনেক কিছু কারণে। চন্দনদাকে বলেছিলাম ছেলে যাদবপুরে পড়ছে, ভর্তি হয়েছে, এবার দুজনে একসাথে যাব। হলো না। চন্দনদা আমার ফোন ধরেননি, পরে জানলাম অসুস্থ ছিলেন। ইচ্ছে করেই হয়তো যোগাযোগ করতে চাননি, বুঝতে পারি। অভিমান হয়েছিল, কিন্তু এখন মনে হয় ভালোই হয়েছে। চন্দনদার যে সৌম্য রূপ দেখেছি সেটাই চোখে রয়ে গেছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তুমি মনে করিয়ে দিলে দেবযানী। তোমাকে বলেছিলাম যত দেরি হোক আবার আমি ফিরে আসবো। ফিরে আসবো তল আধারির অসহ্য গাছটাকে বায়ে রেখে, ঝালরাঙার বেল পেরিয়ে হলুদ ফুলের মাঠের উপর দিয়ে আবার আমি ফিরে আসবো। আমি তোমাকে বলেছিলাম এই যাওয়াটা কিছু নয়, আবার আমি ফিরে আসবো। ডগডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবে, নৌকোর গলিয়ে মাথা রেখে নদীর ছলম ছল জলের শব্দ শুনতে শুনতে আবার আমি ফিরে আসবো। আমি তোমাকে বলেছিলাম। আজও আমার ফেরা হয়নি। রক্তের সেই আবেগ এখন স্থিমিত হয়ে এসেছে, তবু যেন আচ্ছা আচ্ছা মনে পড়ে আমি তোমাকে বলেছিলাম যত দেরি হোক আবার আমি ফিরে আসবো। এবার আমার ডাকলে দূরে শহর পারে গোপন পুরে, এবার আমায় ডাকলে দূরে শহর পারে গোপন পুরে, এবার আমায় ডাকলে দূরে। বোঝা আমার নামিয়েছি যে, সঙ্গে আমায় নাগরি যে, বোঝা আমার নামিয়েছি যে, সঙ্গে আমায় নাগরি যে, রাতের স্নিগ্ধ সুধা পান করাবে তৃষ্ণা দূরে, এবার আমায় ডাকলে দূরে। আর সন্ধ্যা ফুলের মধু, এবার যে ভোগ করবে বধূ, আমার সন্ধ্যা ফুলের মধু, এবার যে ভোগ করবে বধূ।
সংসারে সমাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের হে সখা মম হৃদয়ের নাথ তুমি এসো ধীরে সুখ দুঃখ হাসি নয়ন নীরে নাথ তুমি এসো ধীরে সুখ দুঃখ হাসি নয়ন নীরে রহ আমার জীবন ধীরে রহ আমার জীবন ধীরে সংসারে সমাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের হে সখা মম হৃদয়ের হে সখা মম হৃদয়ের চন্দনদা অমর হয়ে থাকবেন আমাদের সবার মধ্যে ধ্যানে জ্ঞানে সংসারের সব কাজে। আর আজকে তো ভাষা দিবস, আমার মনে হয় একটু কিছু না বলে বোধহয় অমর্যাদা করা হবে আজকের দিনটাকে। 21শে ফেব্রুয়ারি জন্ম যখন নিয়েছি তখন মরতেও আমি পারি, মায়ের জন্য পারবো না দিতে 21শে ফেব্রুয়ারি। কত সন্তান প্রাণ দিয়ে গেল যুদ্ধের ময়দানে, আমরা কি শুধু সময় কাটাবো শহীদের গানে গানে? মাতৃভাষাই মাতৃদুগ্ধ, বিদ্রোহ হোক জারি, মায়ের জন্য পারবো না দিতে 21শে ফেব্রুয়ারি। মনে হয় আমি বোধহয় ইংরেজি শব্দ ইউজ করিনি, যদিও মিতাদি একটু আগে একটা কথা বলছিলেন, এতক্ষণ চেষ্টা করেছি কিন্তু। তবে মিতাদির একটা কথা খুব ভালো লাগলো, ইংরাজিও একটা মাতৃভাষা, অতএব ইংরাজিটা বলাই যেতে পারে। পাশে বসে বলছিলেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো লাগবেন। অসংখ্য ধন্যবাদ শ্রী রায়কে। পান্থ তুমি পান্থজনের সখাহে, পথ চলায় সেই তো তোমার পাওয়া, যাত্রা পথের আনন্দ গান যে গাহে, তারই কণ্ঠে তোমারই গান গাওয়া। এটি কৃতিশ্রী রায়ের জন্য, আমার লেখা নয়। রবীন্দ্রনাথ ঠাকুর, যার ভান্ডার নিয়ে আমরা বসে আছি, তাকে নিয়েই শুরু থেকে শেষ। তো কৃতিশ্রী রায় যে বলে গেলেন তার সম্বন্ধে, যাকে আমি দেখিনি অথচ সে প্রবল ভাবে উপস্থিত এখানে। ফিরে আসা দিয়ে তুমি বললে একটি কবিতা, আমরা সবাই জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে জানি, তো আমার মনে হয় খুব প্রাসঙ্গিক। উনি যদি সত্যি বারবার ফিরে আসেন, কেননা সমাজে এই ধরনের লোকজন খুব কম, এই ধরনের মানুষ আমরা পাই না যারা কিছু মানুষের জন্য সত্যি করেন, যারা ভাবেন মানুষদের জন্য। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশায় বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হবে কিশোরী ঘুমুর রহিবে লাল পায়ে। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার খোলা জলে হয়তো কিশোরে এক সাদা ছেঁড়া পালে, ডিঙা বায়
রাঙা মেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নিমে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। সত্যি যেন ইহাদের ভিড়ে দাদাকে আমরা বারবার এই বাংলার বুকে ফিরে পাই। এবং এক্ষুনি মিতাদি যে কথাটি বলেছেন, প্রীতিশ্রী বলল, ভারতবর্ষ যেমন আমার মা, বাংলা যেমন আমার মা, প্রতিটি দেশের তাদের কাছে, জার্মানদের কাছে জার্মানি তার মা, ইংল্যান্ডের লোকেদের কাছে ইংল্যান্ড তার মা, চীনের কাছে তার মা চীন দেশ। তো সেইভাবে দাদাকে শুধু বাংলায় নয়, যেখানে পৃথিবী এরকম সময় আসবে সেখানে যেন তার মতো মানুষকে ফিরে পাই এবং মিতাদির মতো মানুষকেও যেন তারই পাশে পাই, তবেই না যোগ্য সঙ্গত হবে। আচ্ছা, এইবার আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন সর্বাণী ও সায়ন্তনী। আমাদের টিচার বলে দে। তার আগে একটুখানি সময় চেয়ে নিচ্ছি মিতাদির একটি লেখা পাঠ করার জন্য। এটা মিতাদি এসে বললেই ভালো হতো। মাঝে মাঝে উনি এত বিনয়ী হয়ে যান না, আমি ভয় পেয়ে যাই। তো এটি আমাদের সংগঠনেরই লেখা, সংগঠন সম্বন্ধে, একদম সংগঠনেরই লেখা। সংগঠন সম্বন্ধে যেটা বলা সেটা এইটুকুনির মাধ্যমে বলা আছে। স্বপ্নচূড়া থেকে নেমে এসে চলে তারা দলে দলে, শহর হতে গ্রামের পথে, প্রান্তরে প্রান্তরে, আভা মিশন নাম ধরে। জনগণ মন অধিনায়ক জয় হে মন্ত্র ওঠে সমস্বরে, জাগেছে ভূমি গ্রামান্তরে, ডাকছে গগন আকাশ পড়ে, বইছে বাতাস মৃদু মধুর মন্থরে, নীলের ঢেউয়ে ধাইছে নদী সাগর তরে, সূর্যিমামা উঠছে হেসে ছড়িয়ে দিতে আভাটারে। ভগবান বাঁধেন জোট মানব কল্যাণে গ্রামোন্নয়নে, সরকার স্বীকৃত মানুষ দ্বারা সংগঠিত, সবার উপরে মানুষ সত্য, শক্তি বলে চালিত, মানুষ যেথা সুযোগ সুবিধা হতে নির্বাসিত, সেবক কর্মী দল যেথা কাজ করে অবিরত, চলছে তারা হাতে হাত ধরি, সানন্দে মারের সাগর দিতে পারি, জানি বন্ধুর পথেই মেলে বন্ধুজন, আসুন মিলে মিশে মানব শৃঙ্খল করি, হাত ধরতে এগিয়ে আসুন তাড়াতাড়ি। এটি মিতাদির লেখা, আমি পাঠ করলাম। এইবারে আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন সর্দানী এবং সায়ন্তনী। তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আমি সায়ন্তনী আর সর্বাণী আমার দিদি। গত 2021 সালে শেষে আমি আর দিদি স্যারের কাছে হঠাৎ একটা যোগসূত্রে এসে গান শিখতে শুরু করি। তো দীর্ঘদিন স্যারের কাছে শেখার সুযোগ আমাদের ঘটলো না। আমরা এতদিন ধরে অনেকভাবে অনেক রকম যেটুকু পেরেছি সঞ্চয় করেছি, কিন্তু
ছিল না। স্যার চলে গেলেন, তারপরে আমরা স্যার মানে মিতা ম্যাডামকে আশীর্বাদ করলাম, খুঁজে পেলাম অ্যাকচুয়ালি যে ওনাকে আবিষ্কার করাটা আমাদের অন্যরকম ভাবে হয়েছে। তো সংগঠনটি আমাদের কাছে অত্যন্ত এখন কাছে হয়ে উঠেছে, হয়তো স্যার এবং আন্টির জন্যই। সংগঠনটি আরো অনেক দূর এবং আমরা সেই কামনা করি। শুধু স্যার যদি সঙ্গে থাকতেন হয়তো জিনিসটা আমাদের কাছে আরো বেশি আনন্দের হতো। আমরা সবাইকে মানে স্যারকে সবচেয়ে বেশি মিস করি যে কোনো অনুষ্ঠানে গেলে, যে স্যার আমাদেরকে দেখলেন না বা আমাদেরকে জানলেন না কতটুকু আমরা আদৌ পারছি কি পারছি না, সবসময় ভয় কাজ করে। স্যার যদি বেরিয়ে বলবো স্যার ঠিক হয়েছে, এই কথাটা আমরা কাউকে বলতে পারি না। তো যাই হোক, স্যারের জন্যই সংগঠনের সাথে যোগাযোগ, সংগঠনকে অনেক শুভেচ্ছা, যেন আরো অনেক দিন অনেক দূর এগিয়ে যেতে পারে। ধন্যবাদ তোমাদের দুজনকে সুন্দর গান পরিবেশন করার জন্য। অরুন্ধতী কি মঞ্চে উঠবেন কিছু বলার জন্য? মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তাদেরকে।
আমাদের সাথে যারা আছেন তিনজন গুণীজন, তো তাদের মধ্যে শ্রীমতী অর্চিতা সান্যালকে একটি স্মারক তুলে দেবেন আমাদের অরুন্ধতী তার হাতে। অর্চিতা দি, সবাই করতালি দিয়ে বাকি দুজন দাদার হাতে আমাদের বার্ষিক যে পুস্তক পুস্তিকা সেটি তুলে দেবেন আমাদের ছোট ছোট স্বেচ্ছাসেবিকারা। অতি অবশ্য বইটি পড়বেন, অত্যন্ত যত্ন নিয়ে আমাদের স্বেচ্ছাসেবিকারা বানিয়েছেন, বিশেষ করে বইটার নাম এখানে উল্লেখ করতেই হয়। নমস্কার। যে কজন আজ এখানে উপস্থিত আছেন তাদের উপস্থিতি এবং সহিষ্ণুতা মাথায় নিয়ে আমি প্রথম যে নিবেদনে আসব সেটি আমার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে নির্গত হয়েছে। মিতা, যার সম্পর্কে নতুন করে কথা বলা সময়েরও অপচয়, আপনাদেরও ভালো লাগবে না, কারণ সে তো নিজেই একজন সার্থক সর্বজয়া। তাকে আমি কি প্রতিষ্ঠা দেব? এটা আমার দৃষ্টতা মাত্র। যাই হোক, তো অনুষ্ঠানে প্রথমে মিতার উদ্দেশ্যে আমি আমার অভিব্যক্তি অন্তরের যেটা সেটা 5-6টি লাইনে একটু বলি, তারপর আমার অনুষ্ঠানে চলে আসব। মিতাকে উদ্দেশ্য করে আমার একটি বলা, তারপর আমার কিছু কথা আছে আপনাদের উদ্দেশ্যে।
সম্পর্কে এই অভিব্যক্তিটুকু আমার আজীবন বজায় থাক। আর সঞ্চালনায় যিনি আছেন, আমি আমার আসনে বসে শুনছিলাম, দেবযানী এত সুন্দরভাবে সব জিনিসটাকে বেঁধে দিল। আমার মনে হলো কবিগুরুর কথায় সসীমের সাথে অসীমের মিলন এত প্রাঞ্জল ভাষায় সে নিয়ে এলো। আমার সাবজেক্ট দর্শন, যেহেতু ফিলোসফি, এই নিয়ে আমার শিক্ষকতার জীবন আজ 34 বছর সম্পন্ন হয়ে গেল, আজকের কথা নয়। তো কত সহজে এই যে সসীমের সাথে অসীমের মিলন, খণ্ডের সাথে অখণ্ডের যে সংযোগ, তার কথার মধ্যে দিয়ে আমি সমগ্র ভারতীয় দর্শনকে প্রণাম জানিয়ে গেলাম। পরের নিবেদনে আসছি। দেবযানীর যদি কিছু বলার থাকে বলুন, আমি পরবর্তী প্রস্তুতিতে আসছি। এভাবে কোথায় মানে আমিও শিক্ষকতা করি, তো আমাদের স্কুলে যারা আসে না, আমি আর গম্ভীর কিছু বলবো। আমাদের স্কুলে যারা আসে তারা যে ফ্যামিলি থেকে আসে, যে পরিবার থেকে আসে, কিছু ঘটনা আমি শেয়ার করছি। খুব কমই ছেলে আছে, তো একটি ছেলে একদিন আশ্রম থেকে আসে। তো একটি ছেলে একদিন গিয়ে দেখছে ও খুব চঞ্চল, তো গিয়ে দেখছে চুপ করে বসে আছে। তো আমি বলছি যে আমার না জানি না কেন মাতৃসত্তাটা আমার ভেতরে খুব প্রবল, আমি খুব হাসি খুশি থাকি, কিন্তু ওই ব্যাপারটা খুব প্রবল, ওরা বুঝতে পারে। আমি বলছি তোর কি হয়েছে? কিছুতেই বলবে না, লজ্জা পাই। বয়সের ছেলেরা অ্যাডোলেসেন্স পিরিয়ড আমরা বলি, এই পিরিয়ডটাকে ছেলেদের বিশেষ করে হয়। তো সে কথা বলছে না। তো তার কাছে যখন কাছে ডাকলাম, কাছে এসে মাথায় হাত বুলাতেই কি হয়েছে, ওটিতেই সে ঝরঝর করে কেঁদে ফেললো। বললাম কি হয়েছে? বলছে বাবা ফোন ধরছে, বাবা ফোন করছে। বললাম কোথায়? বাবা ফোন করছে না, তুই বাবার সাথে থাকিস না? আমার বাড়ি থেকে একটা স্টপেজ দূরেই তার বাড়ি, কিন্তু সে আশ্রমে থাকে। তো বললাম বাবা ফোন ধরছে না, বাবার সাথে থাকিস না? তো বলছে না আমি তো আশ্রমে থাকি, ওরা আমার বন্ধু। আমি বললাম ও তুই আশ্রমে থাকিস কেন, তোর বাড়ি? বলছে আমি কেওড়াপুকুর বাজারে। বলছো মা ওখান থেকে তুই আশ্রমে থাকিস কেন? বলছে বাবা আমার বাড়িতে রাখে না। আমি বললাম বাবা বাড়িতে রাখে না, তা মা কিছু বলে না? মা তো নেই। মা কি মারা গেছে? আমি তো এগুলোর সঙ্গে পরিচিত এত বছর ধরে, নাকি চলে গেছে? বলছে চলে গেছে। মা আমাকে 5 বছরে ফেলে দিয়ে চলে গেছেন, সেও কিন্তু 2টি স্টপ পরেই তার বাড়ি। মা চলে গেছে? তো ও আচ্ছা আচ্ছা। না বাবা খুব ভালো, কিন্তু আমায় ফোন করেন না। বাবা ভালো তাহলে ফোন করে না বলছিস, ফোন ধরছে না বলছিস? বলছে না বাবা আসে মাঝে মাঝে দেখা করতে, তারপরে চলে যায়, ফোন ধরে না। মার সাথে দেখা করতে ইচ্ছে করে? বলছে হ্যাঁ বহুবার বাবাকে বলেছি মার সাথে দেখা করতে, মার কাছে একটু নিয়ে চলো। তোমরা মাতৃভাষা নিয়ে এত কথা বলছি, তার প্রতি আমাদের এত টান, তো মায়ের প্রতি সন্তানের কতটা থাকে সে দেখার জন্য পাগল, কিন্তু তার মা রাজি নয় তাকে নিতে। এবং তার বাবাও তার থেকে হাত ধুয়ে ফেলেছে। সেই আশ্রমে সে 3 বার পালাবার চেষ্টা করেছে, এবং তার পণ যে সে পালিয়েই যাবে এবারে। তখন আমি তার বাবা মা আসেনি, তো বাবাকে ডেকে বলি না পড়াশোনা করে নাই, করে না। দেখুন পড়াশোনাটা হয়ে যাবে, মানে এখনকার দিনে খুব ব্যাপার একটা ডিগ্রি বা এই ধরনের কিছু, কিন্তু ভেতরকার পড়াশোনাটা মানুষের আস্তে আস্তে বিবেক চেতনা এগুলো সব মরে যাচ্ছে। তিনিও অন্য কারোর সাথে আছেন, তিনিও অন্য কারোর সাথে আছেন, কিন্তু সন্তান যে সে মাতৃহারা পিতৃহারা থেকেও নেই। তো এই যে মিতাদি দাদা, এদেরকে আমি দেখেছি কি পরম মমতায় এইসব জায়গায় যায় এই বাচ্চাগুলোকে। এই বাচ্চাগুলোর কাছে আমিও গেছি, আমি তো স্কুলে পাই, এছাড়া ওদেরকে যখন পাই, তো এদের জন্য কিছু করতে পারলে বা এদের জন্য কিছু
করার চেষ্টা করাটাই আমার মনে হয় কি এখন মনে হয় এদের জন্য যদি কিছু করতে পারি তবেই বোধহয় হ্যাঁ জীবন সমৃদ্ধ বা জীবনে এই যে আমি ওনার থেকে এটা শুনলাম মানে খুব ভালো লাগলো জিনিসটা যে এরকম ভাবে না আমাদের কেউ বলে না তো এত আন্তরিকতার সঙ্গে বললেন জিনিসটা তো ওই মনে হচ্ছে আমার মা পাশে দাঁড়িয়ে আমাকে বলছেন যে মায়ের আদরটার মতো যে আমার মা বলছেন আমাকে এত আন্তরিকভাবে উনি বললেন অত্যন্ত ধন্যবাদ আপনারা সময় নষ্ট করবো না পরে আমাদের সামনে দেবযানী আমার কন্যা সমা কন্যাই তো সেই যখন এই মায়ের কথা বললো আমরা যে গানটি ধরতে যাচ্ছিলাম সেটাও বসন্তের ওপরে হঠাৎ আমার সিনেমাটা ডাইভার্ট হয়ে গেল যে এত সুন্দরভাবে যে বলছে মা তো একটা স্পিরিচুয়াল কনসাসনেস আর সব থেকে বড় হচ্ছে নিরাময়কারী শক্তি তাই শরীরে আঘাত লাগলে আমরা প্রথমেই কিন্তু বলে উঠি মা গো ও মা এই যে বলে উঠি কিছুতে মাটা এত বেশি একটা ম্যাজিক পাওয়ার যে এর ওপরে অন্য কিছু হয় না অনেক পুরোনো দিনের গান হঠাৎ মানে কলকাতাতে পেলাম প্রণব রায় গীতিকার ছিলেন আপনাদের সবার উদ্দেশ্যে দেবযানী হয়তো এটা আমার একটা দেবযানীর মধ্যে দিয়েই বোধহয় সেই ডিভাইন সোর্সটা আমাকে হয়তো পাইয়ে দিলেন তিনি হয়তো চন্দনদা কিংবা আমি যদি ভাবি দ্য হাইয়েস্ট গুড কেউ আর কি Thank you.
যে আমি অনেকক্ষণ দণ্ডায়মান। আর কোনো অসুবিধা নেই, না ওরা তো কোনো অসুবিধা নেই আমার দণ্ডায়মান। আপনি এত সুন্দর গান গাইছেন, 2-4 লাইন বলে দিই আপনার গান সম্বন্ধে। পেয়ে গেলাম সেটা। আপনার গান শুনে যেটা মনে হচ্ছে, বা পরেও যদি আপনি আমাদের অবশ্যই থাকতেন আমাদের সঙ্গে, তো আপনি আছেন, থেকে এসেছেন শুধু বহরমপুর থেকে। আপনার গান সম্বন্ধে বলা যায়, বৃষ্টি হয়ে তুমি যদি ঝড়ো অঝড় ঝড়ে, সিক্ত হব শীতল হব ভিজব তেপান্তরে। তুমি যদি আকাশ হয়ে বিছাও নীলের ধারা, সেই নীলেতে মিশব আমি হব পাগল পাড়া। আবার যদি জ্যোৎস্না হয়ে নামো তুমি নেই, দেখবে আমায় ঠায় দাঁড়িয়ে জ্যোৎস্না রাতে নেই। প্রভু যদি ভাবো তুমি হবে কদম ফুল, সেই গাছের ডালা হয়ে ধরবো তোমার। তুমি যদি হও প্রভু গো নিরালা ঘুঘু, ঘুঘু হয়ে ভাববো আমি তোমার সকল সুর। মনের মনি তুমি আমার স্নেহের প্রাণধন, নিঃস্ব হয়েও বাসবো ভালো তোমায় আজীবন। আপনি আমার সন্তান হিসেবে যে স্বীকৃতি দিলেন, তার জন্য আমি আপনার সন্তান হয়ে আপনাকে একটুখানি বললাম। মুর্শিদাবাদ বহরমপুর থেকে এসেছি তো, আর তার থেকে বড় কথা এই যে আজকে একটু গলা আমারও এটা সংশোধন করে দেওয়া উচিত ছিল। তবলায় আমার ভাই রয়েছে, মানু রয়েছে, মানা বলে ডাকি। আজকে কিবোর্ডে
মানে যে এরই ভাই পিকা, পাবলো পিকাসোকে আমি বলি, পিকা আজ আসতে পারেনি। ও যেহেতু ট্যুরিজম ডিপার্টমেন্টে আছে, ও সিকিমে রয়েছে। আজকে কিবোর্ড বা অক্টোপ্যাডেও আসতে পারেনি, এই কিবোর্ডে আসতে পারেনি। আজকে কিবোর্ডে যে এসছে সে হচ্ছে আমার সুখের ভাই। ও কিন্তু এসছে যেখানে রাবীন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্মস্থান, সেই কাঁদি থেকে ভোর 4টের বাস ধরে ও বহরমপুর পৌঁছেছে। তারপর আমরা আবার সকাল 6:30টায় বহরমপুর থেকে এখানে রওনা হয়ে এসেছি। তো আমি জানি যেহেতু আমার কন্যার সময় ভয়ে ভয়েই বলছি, কারণ অনেকে আছেন তো ধৈর্য ধরে শুনছেন, আমরা কি আর 2-3টে গান করতে পারবো? কি যেন বলেছে, টিফিনে এসে পৌঁছায়নি। অত্যন্ত আনন্দিত হব আপনার গান শুনে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা 3টে গানে আসবো। 3টে গানই আশা করবো আজকের দিনের সাথে কিছুটা তো স্যাচুরেটেড হবে। আর যারা গাইলেন, একটু আগেও তাই বলছিল সকলের কথা, যে দিদি কি মন্ত্রমুগ্ধের মতো আমরা গান শুনলাম। আর কে বলে মহানগরী পিছিয়ে আছে, আতিথেও তাই আন্তরিকতা। আমি জানিয়ে গেলাম, আমি মুর্শিদাবাদ ছোট্ট শহর বলবো না, কারণ বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার জায়গা সেটা, স্বয়ং সিরাজের সেটা ওখানে দিনের পর যে তিনি রাজত্ব কায়েম করেছেন, তারই শহরে আমরা আছি। আপনারা আসুন বহরমপুরে, আমার ওখানে পুরো লালবাগ, মুর্শিদাবাদ, আরও কত জায়গা রয়েছে, দেবীপুর, রানী ভবানীর মন্দির যেখানে শুটিং হয়, গয়নার বাক্সের শুটিং হয়ে গেছে, তারপরে ওখানে কাঠগোলার বাগান, সব কিছু অনেক অনন্য ইতিহাস আছে। তো এখনো অনেক ছাত্ররা আমাকে বোঝায়, জানো খোশবাগে সিরাজউদ্দৌলার ওখানে এখনো লুৎফান্নেসাকে দেখা যায়। এগুলো ওদের কল্পনা, হতেও পারে। তো সেসব শুনতে শুনতে নিজেকেও মাঝে মাঝে মনে হয় আমি যদি এরকম লুৎফান্নেসা হয়ে গোলাপ নিয়ে কবরের সামনে, কিন্তু আমার সে ক্ষমতাও নেই। আর সন্ধ্যে 7টা বাজলে আমার ভাবনা ভাবতেই পারি না, খুব কাছাকাছি লুৎফান্নেসা হয়ে গিয়ে এই কাঠামোয় যার সঙ্গে গাঁটছাড়া বেঁধে ফেলেছি, দীপক ব্যানার্জি, তিনি আজ আসতে পারলেন না। তিনি একটি কবিতা শোনাবেন বলেছিলেন, হয়তো তার জায়গায় আমি একটু শুনিয়ে দেবো, শুনিয়ে গিয়ে হয়তো বলবো যে কবিতাটা আমি বলে এলাম। কারণ একটু আগে একজন বলছিল দেবযানী যে পুরুষ এবং নারী দুজন কি সত্যি খুব প্রয়োজন, এটা একই মুদ্রার একই টপি। তবুও একটা পুরুষতান্ত্রিক ব্যাপারটা এখনো তো রয়ে গেছে। কারণ এখনো যদি আমরা মশারি টাঙাই, তো বাড়ির মেয়েরা কি কিন্তু মশারিটা তোলে, এটা তো সত্যি কথা, আমার হাজব্যান্ডও তোলে। আবার স্কুল থেকে ফিরলে বা সে অফিস থেকে ফিরলে আমরা কিন্তু দৌড়ে গিয়ে আগে চা করি। হয়তো কোনো কোনো ছেলে দিয়ে আমরা কি করি না, নিশ্চয়ই করে, কারণ ওটা আমাদের একটা ন্যাচারাল ইনস্টিংক্ট, স্পন্টেনিয়াসলি চলে আসে। আর কষ্ট ঘুমাচ্ছে, থাক ডাকবো না, সেদিক দিয়ে কিন্তু পুরুষরা খুব ব্লেসিং তার, এই যে মহিলারা এগিয়ে যায়, এটা মানতেই হবে যে কোনো পুরুষের পক্ষে। কারণ স্বামী বিবেকানন্দ নিজেই বলেছেন যে একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশের উন্নতি কোনো মতেই সম্ভব হবে না যদি সেই দেশের, সেই রাষ্ট্রের বা সেই জাতির যারা বাস করে নারীরা, তাদের যদি শারীরিক শুধু না মানসিক পুষ্টি সাধন না হয়। কাজে মহিলাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে প্রোটেক্ট করা, এটা কিন্তু পুরুষদের আসতেই হবে, না হলে কি করে আমরা এগোবো? তার তো রক্ষা কবচ বটে। কারণ প্রকৃতিগতভাবে মেয়েরা এক জায়গাতে দুর্বল হয়, তারা সন্তান ধারণ করে, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আসে। যাই হোক, 3টে গান 4টিখানি কথা না, 3-5-15 মিনিট দেবযানী দাঁড়াবে। দাঁড়া, আমার দাঁড়াতে কোনো আপত্তি নেই, আমি জানিয়ে দিলাম। আমি অত্যন্ত সম্মানিত দাঁড়াতে পেরে, এই অনুষ্ঠানে দাঁড়াতে পেরে। আপনি যে বললেন এক্ষুনি সম্মান, বাংলা ভাষায় করলে দাঁড়ায় সেটা সন্ধি বিচ্ছেদ, সম্মান। অনেক পুরুষকে দেখি, আমি এটা ঠিক বাংলাটা বলতে পারবো না, মেল শিবলি, তারা বার করে, দরজা খুলে দেয়, চেয়ার পিছনে টেনে তাকে বসার জন্য বলে, যে কি এগুলো বেশ। এবং আমরা যতটা এখনকার দিনের মেয়েদের বলছি, যদি একটু শোনো আমার কথা, ওটা কিন্তু সম্মান দেখানো নয়। হ্যাঁ, ও কিন্তু কখনোই তোমার সমমান প্রদর্শন করছে না। যতক্ষণ না তোমাকেও নিজের কাঁধের পাশে নিয়ে আসছে, তোমার সমমান সে দিচ্ছে না। ওগুলো লোক দেখ। এখানে যারা পুরুষরা বসে আছে কিছু মনে করবেন না, কিন্তু আমি বলছি তো নারী তুমি পুরুষ হতে পারবে না, সেই কঠিন হৃদয় কোথা থেকে
আনবে তুমি? জ্ঞান লাভের আকাঙ্ক্ষা কি শুধু বুদ্ধের ছিল? তুমি পেতে যাও না সেই জ্ঞান? তবে কি পারবে তুমি ছেড়ে যেতে তোমার স্বামী পরমেশ্বর আর নবজাতক সন্তানকে? তাদের জন্য তুমি জীবন উৎসর্গ করো, তাদের এক ফোঁটা হাসির জন্য তোমার সকল সুখ তুমি বলি দিতে পারবে। নারী, তুমি পুরুষ হতে পারবে, সেই কঠিন হৃদয় আছে তুমি। রাম হতে পারবে কি তুমি? তোমার স্বামীকে ত্যাগ করতে পারবে সেই ভুলের জন্য যা তিনি কখনো করেননি? পারবে তুমি তার অগ্নি পরীক্ষা নিতে, তার অবৈধ সম্পর্কের জন্য? তাকে ক্ষমা করতে পারবে ভুলের জন্য হাজার কষ্ট পেয়েও হাসতে পারবে? নারী, তুমি পুরুষ হতে পারবে না, সেই কঠিন হৃদয় কোথা থেকে আনবে তুমি? কৃষ্ণ হতে পারবে কি তুমি? তোমার নাম কি জুড়বে অন্য পুরুষের সাথে, তোমার কৃষ্ণের সাথে রাধা? তাহলে তুমি চরিত্রহীন বলে অভিহিত হবে। তুমি কারো সাথে হাসি মুখে কথা বললে তবু তুমি কলঙ্কিনী বলে চিহ্নিত হবে। নারী, তুমি পুরুষ হতে পারবে না, সেই কঠিন হৃদয় কোথা থেকে আনবে তুমি? যুধিষ্ঠির হতে পারবে তুমি? তোমার স্বামীকে জুয়ায় হারাবে? তুমি কি তার সম্মানের জন্য নিজেকে উৎসর্গ করতে পারবে? মৃত্যুর মুখে দাঁড়িয়েও তাকে রক্ষা করতে এগিয়ে যাবে তুমি? নারী, তুমি পুরুষ হতে পারবে না, সেই কঠিন হৃদয় কোথা থেকে আনবে তুমি? তুমি কোমল, তুমি সহজ, তুমি সরল, তুমি নিষ্পাপ, তুমি নির্মল, তুমি জীবন, তুমি ভালোবাসা। হ্যাঁ, তাই তো তুমি না। নমস্কার। কত সুন্দর এবারে কিছু আনাড়িরও না পৃথিবীতে প্রয়োজন আছে, নয়তো চালাক আর আনাড়ির ব্যালেন্সটা নষ্ট হয়ে গেলে পৃথিবী রসাতলে যাবে। যেহেতু শৈলী চৌধুরীর স্বপ্নবর্ষের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো তাকে উদ্দেশ্য করে একটি গান গাই। আপনাদের খুব পরিচিত গান, লতাজির গাওয়া, আমি চেষ্টা করি। Thank you.
8টা বেজে গেল, শেষ নিবেদনে আসি। শেষ নিবেদনটা আমার কোথায় যেন মনে হয়েছে, আমি সুবীর চৌধুরী দিয়ে শেষ করব। শুভ শক্তির পুনরুত্থান হোক, অশুভ শক্তির বিনাশ হোক। সলিল চৌধুরী একটা ইউনিক পার্সন, যা প্রত্যেকটা ক্রিয়েশনের পেছনে একটা করে ডিভাইন সোর্স আছে। এত ভার্সেটাইল, আমরা যে গাড়িতে আস্তে আস্তে সুপ্রিমেরও প্রচুর কালেকশন, তাও বলছিল দিদি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম সবাই রয়েছেন, কিন্তু তার পরবর্তীকালে সলিল চৌধুরীর যে সমস্ত কম্পোজিশন, লেখা, সুর, তারপরে হচ্ছে তার যে ধরনের ভ্যারিয়েশন, এমন এমন গান আছে, এত কঠিন কঠিন কর্ড চ্যাপ্টারগুলো, যেটা সলিল চৌধুরী ছাড়া ভারতবর্ষে খুব অসম্ভব ব্যাপার। আরেকজন আছেন রাহুল দেববর্মন, এটা অবশ্য অন্য লেভেলে গেল। এই গানটিতে আমি আসবো, আসার আগে দেবযানী একটু কিছু বলুক, তারপরে আমি আমার সর্বশেষ নিবেদনে আসছি। সংগঠনের তরফ থেকে সঞ্চালিকা হয়ে আছি। এটা আমাদের বার্ষিক অনুষ্ঠান। বাংলা ভাষা, বাংলা এগুলো নিয়ে চর্চা হয়। তো বাংলা তো মোটামুটি মুছে যেতে বসেছে ইংলিশ মিডিয়ামে দৌড়াতে। তো ঠিক আছে, হ্যাঁ সেটাও মাতৃভাষা কোনো দেশের, কিন্তু আমাদের তো ভাষা বাংলাই বাবা। জন্মে তো মাই বলি, মমি তো ডাকি না, পরে শেখানো হয়। মাকে মামি বলো, বিশেষ করে দেখি এখন বাঙালিরা, মানে পাপা বলো, ড্যাডিটা এখনো একটু উচ্চ স্তরের জন্য আছে। তো এগুলো অনেক পরিবর্তিত হয়ে গেছে, সমাজও পরিবর্তিত হয়ে গেছে। আমরা আমাদের পাড়ায় পাড়ায় এরকম অনুষ্ঠান শুনতাম, এত বড় সভাগৃহ তো জোগাড় করার সামর্থ্য কারো ছিল না। আর উপর বাংলা থেকে এপার বাংলায় এসেছিলাম, তো মোটামুটি কষ্টের মধ্যে দিয়েই বড় হয়েছি। বাবা মাকেও প্রচুর কষ্ট করতে দেখেছি, আর আমরা নিজেরাও খুব কষ্ট করেই বড় হয়েছি। এটুকু বলতে পারি যে এই অনুষ্ঠানটাই যদি আজকের দিনে সঠিকভাবে প্রচার পেয়ে আমাদের ক্লাব কালচারে, টলি ক্লাব বা লেক ক্লাবে এরকম জায়গায় অনুষ্ঠিত হতো, সেখানে কিন্তু এই প্রেক্ষাগৃহ অনেক বেশি ভরা থাকতো। কেন? সেখান থেকে তারা রিল বানাতেন, সেখান থেকে তারা ছবি তুলতেন, তুলে বলতেন মোদের গড়, মোদের ভাষা, আমরি বাংলা ভাষা। আমরা এখানে থেকে আমরা এটাকে পালন করছি, কিন্তু সত্যিকারের জীবনে কি আমরা সত্যি সত্যি করি? কবিতাও বোধহয় বেরিয়েছে যে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। কেন আসে? মা বাবারা কি একটু চেষ্টা করেন? চেষ্টা করেন। আমি নিজের অনুভূতি দিয়ে নিজের পরিবারে দেখতে পাই। আমার বাড়িতে ভর্তি বাংলা বই। আমার মেয়ে খুব গর্ববোধ করে যে আমার মা এত বই পড়ে, এই পড়ে। আমি যখন বই পড়ি না, অ্যাজ এ টিচার, আমি একটা জিনিস আমি তো জানি আমার মেয়ে পড়ে দেখবে না। আমি কিছু জায়গা যেগুলো খুব উল্লেখযোগ্য, খুব ছোট বয়স থেকে বই পড়ি। বই না পড়লে নিজের মানসিক যে উনি বলছিলেন মানসিক বৃদ্ধি, সে জিনিসটা হয় না। ওটা না এইগুলোর মাধ্যমে আসে না। কালো লেখাগুলো আপনাকে চিনতে শেখায় যে জগতে কতটা কালো আর কতটা আলো। ওটা না পড়লে হয় না। নতুন জামার যেমন গন্ধ আছে, নতুন বইয়েরও গন্ধ আছে। তো টিক মেরে মেরে যাই। আমার মেয়ে মোটামুটি যদি ওগুলোকে পড়ে বেরিয়ে যায়, গল্পটা সারমর্ম বুঝতে পেরে যায়। তো বাংলা ভাষাটাকে আমাদের নিজেদের জন্য আনা দরকার, নয়তো আজকে আমি এই বাংলা ভাষার ইয়েতে আমার একটি ফেসবুকের বন্ধু করছিলাম, কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছে আবাসন সংস্থায়।
সেখানে তাকে কোনো জায়গাই দেওয়া হয়নি, তার কোনো কমিটিতে, সে বাঙালি বলে, ঠিক আছে? তো কি অবস্থা আছে? বাঙালি ভাষাটাকে হারিয়ে ফেললে কিন্তু বাঙালি আর বাঙালি থাকবে না। ইংরেজিতে কথা বললে প্রথমেই জিজ্ঞেস করবে লোকে, where are you coming from? আপনাকে কি বলতে হবে তখন? from West Bengal। ওটা বলার থেকে বাংলা ভাষায় বলা ভালো। তাহলে এই শহীদ দিবস পালন করতে হয় না আলাদা, প্রতিদিন যদি বাংলা ভাষার দিবস হয়। জ্ঞান দিয়ে ফেললাম। এবারে দিদিকে শেষ গানটির জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা যে কজন আমি আজ পেয়েছি, অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা বসে আছেন, দেবযানী দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু বিরাট প্রাপ্তি, সবার ভাগ্যটা আসে না। আমি চলে যাব আমার শেষ নিবেদনে, কিন্তু কোথায় আমার হাজব্যান্ড আজ একটা কথা বলতে চেয়েছিল, আজকে সে বহরমপুরে রয়েছে তার নিজের কাজে। আমি একটু বলে যাই, তারপর আমার শেষ নিবেদনে আমি চলে যাব। আভা মিশনের জন্য আমার একটাই কথা, আগামী দিনে তাদের ঊর্ধ্বগতির পথ আরো আলোকিত হোক। এত ইয়াং জেনারেশন সবাই ঘিরে থাকুক। আজ আমার খুশির সাথে পরিচয় হয়েছে, অদ্ভুত, সত্যি এত ফুল অফ লাইফ, এত এনার্জেটিক, খুশি, সারা জীবন তোমাকে আমার মনে থাকবে। এই যোগাযোগ আরো আমাদের মধ্যে বাড়বে। আমি একটু একটা কথা বলে যাই আজকে, কারণ আমরা আজকেই বহরমপুর মুর্শিদাবাদ ফিরে যাবো রাত্রে। আমি একটা কোণায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, গেরুয়া বসন পরে। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি না, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছে। এত ভালোবাসা দিয়ে আমি কাউকে কোথাও সিঁড়ি থেকে ধুলো মুছতে দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, ছেলে দুটিকে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট আর একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত ডাক, এত ধুলো, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। আমাদের ভারতীয় দর্শনে, বৌদ্ধ দর্শনের একটা ভাবনা থেকে কবিতাটা বলে গেলাম। কবিতাটির নাম বিবেক সুবোধ সরকারের লেখা, যেখানে রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দের আদর্শ জড়িয়ে আছে। ধাপে ধাপে মানুষকে উঠতে হয়, তবে সে অনেক উঁচুতে উঠতে পারে। দৃষ্টিটা থাকবে ডাউন টু আর্থ, মাটিতে, তবেই সে উঠে যেতে পারে। চলুন। Shut
অগ্রগতির পথ আরো আলোকিত হোক। সঙ্গে থাকো, তুমিও সঙ্গে থাকো। সব সময় থাকো। দেবযানীর কল্যাণ হোক, মঙ্গলময় বাড়িধারা তার উপর বর্ষিত হোক, এইটুকুনি চাই। আপনারা সবাই যারা আভা মিশনের ভালোবাসার টানে এসেছেন, অনুষ্ঠান প্রায় শেষ, তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, সেই বিশ্বাস রাখি, আশা নয়, বিশ্বাস রাখি। সেই নিয়ে দুটি কথা। ভোরের শিশির ছড়ার আগে, মেঘমোড়া আকাশে সূর্য ওঠার আগে, তোমার হৃদয়ের গভীর কোণে আমাকে আপন করে নিও সযত্নে। আমার নিঃশ্বাস, আমার দিন ফুরিয়ে যাওয়ার আগে আমাকে নিয়ে হারিয়ে এক মুঠো স্বপ্নে আমাকে তোমার করে নিও হৃদয়ে অন্তিম করে। আমার মনের সুর তোমার অন্তরে বাজুক, আমার অতৃপ্ত আকুলতা তোমার চাহনিতে ফুটে উঠুক। আমাকে কুড়িয়ে নিও যতটুকু তুমি চাও, আমাকে কুড়িয়ে নিও শেষ বিকেলের সূর্য ডোবার আগে। সকলকে আমি বলছি এভাবেই আমাদের পাশে সংগঠনের পক্ষ থেকে থাকার জন্য। সবাই চলে যাচ্ছেন, কিন্তু এটা তো আমাদের বার্ষিক অনুষ্ঠান। 2 মিনিট আমি বলছি, যেহেতু এতক্ষণ মায়ের কথা বললাম, আমি দাঁড়িয়ে আছি ভারত মাতার পায়ের, মানে ভারত মাতার উপরেই আমি দাঁড়িয়ে আছি। জাতীয় সঙ্গীত ছাড়া কোনো অনুষ্ঠান সাধারণত আমাদের দেশে সমাপ্ত হয় না। তো সকলকে অনুরোধ করব জনগণ মন অধিনায়ককে শেষ করার জন্য। এটি কিন্তু সারা দেশে পরিচিত, আমাদের বাংলা ভাষায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। নমস্কার, শুভরাত্রি সবাই। সবাই ভালো থাকা। শুভরাত্রি হয়নি, ওদের রাইস দাওনি, বই দাওনি, সেগুলো খেয়ে দেবে। আমার তো 4টে হাত পা নয়, তোমার সাথে সেই দিশা কোথায়? ওই যে পেছনে কি বসে আছে, তাদেরকে বলি খালি তো আমার মাইকে আছে, আসলে বলছি আমাকে গিফটগুলো এই এই তারপর যাও, তোদের গিফট আছে, গিফটগুলো সব এই সবাই চলে যাচ্ছে। অনন্যা দাশগুপ্তার হাতে বই তুলে দিলে দত্তগুপ্ত। না না, আমি দেবো না, দিই না, ওরা সব জানে কে কি বই পাবে, সব জানতে দে। সবাই অনন্যা দাশগুপ্তা, এটা খাওয়াটা কি ওটা তারপরে সুদীপ্তা প্রামাণিক, অনন্যা দাশগুপ্তা দত্তগুপ্ত, তোকে 14 বার বলা হচ্ছে দত্তগুপ্ত। দত্ত, আচ্ছা গুপ্ত, না, দাশগুপ্ত। গুপ্ত বললে কেমন জানি গুপ্ত গুপ্ত শোনা। শুভগুপ্ত, দত্তগুপ্ত, টাইটেল কি যায় আসে, নাম ওটা পরে দিলেই চলবে, সব রেকর্ড হচ্ছে। এরপরে সুদীপ্তা প্রামাণিক, তারপরে মানব প্রামাণিক, এই লিখেছি না, কোন থেকে দিচ্ছি? সর্বাণী আন্টি,
সর্বাণী দি, প্রীতিশ্রী রয় কোথায় চলে গেল? না, প্রীতিশ্রী রয়, সায়ন, সব ঠিক আজকাল তাহলে আমি কেন ভাই যে দেখো আমি মাঝে হচ্ছে ওই যে বইতে সুদীপ্ত প্রামাণিক, মানব প্রামাণিক, সর্বাণী দি, প্রীতিশ্রী রয়, সায়ন্তনী। বলছি ছবিটা একটু সাইডে তুলুন না। আমাদের স্বেচ্ছাসেবিকাদের, ছোট ছোট স্বেচ্ছাসেবিকাদের অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য। শেষ তো বিকাশ।